দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা একটা কবিতা পড়ব। বর্তমান সময়ের খুব উপযুক্ত কবিতা। বর্তমান যে দূষিত পৃথিবী, সেই দূষিত পৃথিবীর দূষণ মুক্তির জন্য যে সবুজায়ন ঘটানোর প্রয়োজন আমরা বলি, আজকের দিনে সেই রকম একটি কবিতা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কবি আমাদের সকলের প্রিয় শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় কবি। রবীন্দ্র পরবর্তীকালে আধুনিক কাব্যজগতে উজ্জ্বলতম জ্যোতিষ্ক স্বরূপ। বাংলা কাব্যে আধুনিক যুগে যারা কাব্যচর্চা করেছেন তাদের মধ্যে অন্যতম সেরাদের মধ্যে একজন শক্তি চট্টোপাধ্যায়। এই যে তার কাব্য সাধনা, তিনি শুধু যে কবিতা লিখেছেন এমন নয়, তিনি উপন্যাস লিখেছেন, তিনি গল্প লিখেছেন, তিনি বিভিন্ন পত্রিকাতে ফিচার লিখে অর্থ উপার্জন করেছেন। সেই শক্তি চট্টোপাধ্যায়, তার সম্পর্কে একটু আগে জেনে নেওয়ার প্রয়োজন আছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে তার জন্ম 25 নভেম্বর 1933 খ্রিস্টাব্দ তারিখে। কিন্তু ছেলেবেলার কিছুটা দিন সেখানে অতিবাহিত হলে পরবর্তী সময়ে তাকে মামার বাড়ি চলে আসতে হয়, মাতুলালয়। সেটা কলকাতার বাগবাজার অঞ্চল। সেই বাগবাজার অঞ্চলে তিনি মামার বাড়িতে থেকে পড়াশোনা শুরু করেন। তার কারিগরি শিক্ষার প্রতি আকর্ষণ ছিল। বিদ্যালয়ে ভর্তি হন, কাশিমবাজার যে পলিটেকনিক, সেই বিদ্যালয়। এবং বিদ্যালয়ের পাঠ সাঙ্গ করে গতানুগতিক শিক্ষাতেই তিনি শিক্ষিত হন। বিদ্যালয়ের পালা সাঙ্গ করার আগেই, অর্থাৎ তিনি যখন 8ম শ্রেণীর ছাত্র, তখনই কিন্তু কবিত্ব শক্তির স্ফুরণ ঘটে তার মধ্যে। তিনি বিভিন্ন পত্রপত্রিকাতে, বিদ্যালয়ের ম্যাগাজিনে কবিতা লেখা শুরু করেন। এই কবিতা লেখার সুবাদে তিনি কিন্তু যথেষ্ট প্রিয় হয়ে ওঠেন কাছের মানুষদের কাছে, মাস্টারমশাইদের কাছে। এবং 8ম শ্রেণীর ছাত্র যখন, তখন তিনি কমিউনিস্ট ভাব আদর্শের প্রতি আকৃষ্ট হন এবং তিনি সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তী ক্ষেত্রে তিনি এই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও যুক্ত থেকেছেন এবং উচ্চশিক্ষার জন্য প্রেসিডেন্সি কলেজে বাংলা অনার্স নিয়ে তিনি ভর্তি হন। কিন্তু দৈনিক যে ক্লাস করার মানসিকতা, সেটা তার ছিল না। রাজনীতি নিয়ে ব্যস্ত, কবিতা রচনা নিয়ে ব্যস্ত এবং ভবঘুরে জীবন যাপনে তার উৎসাহটা বেশি দেখা যায়। এই ফলশ্রুতিতে কলেজে উপস্থিতি কমতে থাকে, ডিসকলেজিয়েট হয়ে যান, অসম্পূর্ণ থেকে যায় তার পড়াশুনো। যদিও পরবর্তী সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়, কিন্তু সেখানেও তিনি বেশি দিন আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে মানিয়ে নিতে পারেননি। কবিতা রচনা চলতে থাকে, অজস্র কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়, জনপ্রিয় কবি হয়ে ওঠেন। কিন্তু রোজগার তো করতে হবে। রোজগারের জন্য
তিনি একটি বিজ্ঞাপন সংস্থা ক্ল্যারিয়ন কোম্পানিতে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ভারবি প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত থাকেন। এইভাবে তার জীবন অতিবাহিত হতে থাকে। কলকাতা শহরকে একসময় শাসন করেছে 3 কবি, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ মুখোপাধ্যায়। তোমরা জানো, সে আলাদা প্রসঙ্গ, অনেক গল্প আছে সে সম্পর্কে। তো সেই সুভাষ মুখোপাধ্যায় বাংলা কাব্যে একজন অন্যতম সেরা কবি। তার লেখা আমি তোমাদের কিছু করিয়েছি, আবার আগামী দিনে করাবো, আমার বাংলা পাঠ্যক্রমে আছে। আর আজ আমরা পড়ছি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। এই শক্তি চট্টোপাধ্যায় কিন্তু রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামে তিনি বিভিন্ন পত্রপত্রিকাতে ফিচার লিখতেন। এটা কিন্তু মনে রাখার বিষয়। রোজগার করতেন লিখে রূপচাঁদ পক্ষী ছদ্মনামে। পরবর্তী সময়ে বিশ্বভারতীতে তিনি বাংলা পড়ানোর কাজেও যুক্ত থেকেছেন, নিয়মিত যেতেন। তখন তিনি বিখ্যাত কবি। তার সান্নিধ্য পাওয়া এবং তার খামখেয়ালি যে মানসিকতা, সেসব যেন একটা গল্প কথা হয়ে গেছে। পরিশেষে 1995 খ্রিস্টাব্দের 23 মার্চ তারিখে তার প্রয়াণ ঘটে শান্তিনিকেতনে। তোমরা শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে জানবে ভবিষ্যতে। অনেক কিছু বোঝার আছে, শেখার আছে, উপলব্ধি করার বিষয় আছে। আমি অতি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে কবির কথা বললাম। আমরা আজকে যেই কবিতাটি পড়ব, খুব সংক্ষিপ্ত ছোট্ট কবিতা। আমি দেখি, কিন্তু তার আকারে প্রকারে ছোট হতে পারে, কিন্তু তার অভিঘাত প্রকাণ্ড, প্রবল। কবির কাব্যগ্রন্থ অঙ্গুরিতর হিরণ্য জল, সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আমি দেখি কবিতাটি। কবি শহর জীবনে হাঁসফাঁস করছেন। ইট কাঠ পাথরের মধ্যে যেন প্রাণ নেই, সবুজের ছোঁয়া নেই, সবুজ ছাড়া আমরা বাঁচতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য লও এ নগরী। অর্থাৎ তোমরা পরিবেশ দূষণতার প্রতিকার কিংবা অরণ্য সংরক্ষণ, একটি গাছ একটি প্রাণ, এসব শিখে এসছো, এখনো তোমাদের কাজে লাগবে এই বিষয়গুলো। তো সেই রকম গাছকে আমাদের বন্ধু হিসেবে মেনে নেওয়া এবং সবুজায়ন ঘটানো, বৃক্ষরোপণের মধ্য দিয়ে, সেটা বৃহৎ ক্ষেত্রে হোক সংক্ষিপ্ত জায়গাতে হোক, সেটাই হচ্ছে এই কবিতার মধ্যে তিনি প্রকাশ করতে চেয়েছেন। কবি খুব সংক্ষিপ্তভাবে তার মনের ইচ্ছে তা প্রকাশ করেছেন। এই শহর জীবনে তিনি বলছেন, গাছ তুলে আনো, কারণ যেদিকে তাকাই সেদিকে শুধু কংক্রিটের জঙ্গল, সবুজ নেই, গাছ গাছালি পাক পাখালি নেই। গাছ তুলে আনো, বাগানে বসাও। যাদের বাগান আছে তারা বাগানে বসাবে, আর যাদের কলকাতা শহরে বুঝতেই পারছো, ব্যালকনি, বারান্দা, যে যেখানে পারবে একটু করে গাছের জন্য ব্যবস্থা করে, গাছ লাগায়। কবি বলছেন, আমার শুধু গাছ দেখা দরকার, শুধু গাছ দেখা দরকার, গাছের সবুজটুকু তার দরকার, শরীরে দরকার। অর্থাৎ সবুজ দেখলে মন প্রশান্ত হয়, আর মনের সঙ্গে শরীরের গভীর এবং নিবিড় যোগাযোগ, আমাদের শরীরও সুস্থ হয়। আমরা সবুজকে দূরে সরিয়ে যদি রাখি, তাহলে আমরা কোনোদিনও সুস্থ জীবন যাপন করতে পারবো না। আরোগ্যের জন্য সবুজের প্রয়োজন। সবুজ আমাদের আনন্দ দেয়, সবুজ আমাদের মনকে প্রশান্ত রাখে, আমাদের
উজ্জীবিত করে। আর তোমরা সবাই জানো, সেটা নতুন করে বলবার কিছু নয়, আমাদের শ্বাস বায়ু অক্সিজেনের যোগান দেয়। কবি আক্ষেপ করেছেন এই নগর জীবনে হাঁপিয়ে উঠে অনেক দিন, বহুদিন তিনি জঙ্গলে যেতে পারেননি, গাছ দেখা হয়নি, অরণ্যের যে ঘ্রাণ, অরণ্যের যে সৌন্দর্য, অরণ্যের যে রূপ তিনি উপলব্ধি করতে পারেননি। এখন বেশ কিছুদিন থেকেই তিনি শহর জীবনেই অভ্যস্ত, শহুরে নাগরিক হিসেবেই আছেন। কাজেই তার মনের মধ্যে সবুজের প্রতি যে আকাঙ্ক্ষা, সেটা রয়েই গেছে। তাই কবির আকাঙ্ক্ষা, তিনি পরামর্শ দিচ্ছেন, তিনি সবার কাছে বিনীতভাবে বলছেন, তাই সবুজের আবাহন করতে বলেছেন, গাছ রোপণ করতে বলেছেন, তিনি বাগানে গাছ বসানোর পরামর্শ দিচ্ছেন। আমাদের শরীর, মন, দেহ সবকিছুই যেন সবুজ বাগানের প্রত্যাশা করে। বাগানে বসাতে বলেছেন সেই গাছ, আর সেই সবুজ বাগান, সবুজ গাছ কবি দেখতে চান। সবুজ দেখে তার মনের প্রশান্তি ঘটাতে চান। এইভাবে আমি দেখি কবিতার মধ্য দিয়ে আমাদের প্রিয় কবি, আধুনিক বাংলা কাব্যের অত্যন্ত শক্তিশালী কবি শক্তি চট্টোপাধ্যায়, তিনি সবুজায়নের পক্ষে জোরালো বক্তব্য পেশ করেছেন। কবিতাটি সম্পর্কে যেটুকু বলার, কবি সম্পর্কে যেটুকু জানানোর, আমি অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে বললাম। এবার আমি অডিওতে চলে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। আমি কবিতাটি ধরে একবার খুঁটিয়ে খুঁটিয়ে, শব্দ ধরে ধরে আবারও একবার তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। কবিতাটির শব্দের কিছু অর্থ, যদিও খুব সহজ শব্দ আছে, আর প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই পাঠ্য বই সামনে রেখেছ। পাঠ্য বইয়ের ৪৫ পৃষ্ঠা, ৪৫ পৃষ্ঠা দেখো। ৩টি স্তবক আছে, 5টি করে পংক্তি প্রত্যেক স্তবকে আছে। শুধু শেষের যে স্তবক, সেই শেষের স্তবকে একটি বাড়তি পংক্তি আছে, 6টি আছে। তাহলে 10 আর 6 16টি পংক্তি এই কবিতার মধ্যে আছে। আমি দেখি কবিতার মধ্যে, দেখো, মূল বক্তব্য যেটা, সেটা আমি অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে আমি রেখেছি। এবং মূল কাব্যগ্রন্থ আগেও বলেছি, আর একবার বলে নিচ্ছি, অঙ্গুরি তোর হিরণ্য জল, এইটা হচ্ছে তার মূল কাব্যগ্রন্থ। তার থেকে নেওয়া হয়েছে আমাদের পাঠ্য আমি দেখি কবিতাটি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। অর্থাৎ কবি নগর জীবনে, শহর জীবনে ইটকাট পাথরের মধ্যে তিনি কিন্তু শান্তি খুঁজে পাচ্ছেন না, তিনি অস্থির হয়ে পড়ছেন। সেই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সবুজের আবাহন করছেন, তিনি সবুজের দেখা পেতে চান। নিজে বাঁচবেন শুধু তাই নয়, তিনি সমাজকে বাঁচাতে চান। তাই তিনি অনুনয় করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তিনি প্রার্থনা জানিয়েছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ গাছ আমাদের পরম বন্ধু। এই গাছের যে আকাঙ্ক্ষা, এটা আমরা দেখেছি বিভিন্ন কবি বিভিন্ন সময় করেছেন। উদ্ভিদ প্রীতির জন্য, প্রকৃতি প্রীতির জন্য জীবনানন্দ দাশ বিখ্যাত, যার কবিতা তোমরা পড়েছ, শিকার। রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে গাছের কথা বলেছেন। তো এক্ষেত্রেও সেই আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে কবির হৃদয়ে। তিনি কি বলছেন? তিনি বলছেন গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। তিনি আরোগ্যের জন্যে গাছের যে সবুজ স্পর্শ, এই গাছের সবুজ স্পর্শ,
গাছের সবুজ ছোঁয়া, গাছের সবুজ যে আমেজ তাকে সুস্থ রাখবে, এটাই তার বাসনা। উদ্ভিদের প্রতি, গাছের প্রতি তার যেই ভালোবাসা, এই ভালোবাসা থেকেই ঠিক পরবর্তী স্তবকে আমরা দেখতে পাচ্ছি তিনি আক্ষেপ করছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। অর্থাৎ অরণ্যের প্রতি তার যে আকুতি, আকাঙ্ক্ষা, এটা কিন্তু তিনি শহর জীবনে থেকে, এই ইট কাঠ পাথরের মধ্যে থেকে, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, সেই রকম ভাবে তিনি উপলব্ধি করছেন, অরণ্যের হাতছানি তিনি টের পাচ্ছেন। তাই বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। এখানে খুব বাস্তব একটি চিত্র তুলে ধরা হয়েছে। তোমরা সবাই জানো সবুজ কিভাবে ধ্বংস হচ্ছে নগর জীবনে। আমি আগেও বলেছি, আবারও বলছি, দাও ফিরে সে অরণ্য লও এ নগরী, রবীন্দ্রনাথ ঠাকুরের কাতরোক্তি। অর্থাৎ সবুজ ধ্বংস করে আমরা নগরায়ন ঘটাই, কিন্তু নগরায়নের পরিণতি কি ভয়ঙ্কর, কি বিভৎস, আজ আমরা তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। তাই বলছেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, অর্থাৎ সবুজ ধ্বংস করে। সবুজের ধ্বংসের মধ্য দিয়েই যেন নগর সভ্যতার ইমারত গড়ে ওঠে। নগরায়নের যে উন্মাদনা, সভ্যতার বিকাশ, কিন্তু প্রকারান্তরে আমরা নিজেদেরই বিপন্ন করে ফেলছি, অরণ্যকে ধ্বংস করে সবুজের অনটন ঘটাচ্ছি। তাই বলছেন সবুজের অনটন ঘটে। তিনি বলছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি বলছেন তার চোখ যেমন সবুজের মধ্যে আনন্দ পান, শান্তি পান, শান্তি খুঁজে পেতে চান, তার দেহ সেই সবুজ বাগানের স্পর্শ পেতে চায়, তার সান্নিধ্য পেতে চায়। সবুজ বাগান তাকে যেন মুক্তির আনন্দ দেবে, এই বাসনা কবি মনে করছেন। তাই কবি বাগানে গাছ দেখতে চেয়েছেন, তার আকুতি বাগানে গাছ বসানোর। নগর জীবনের যে যান্ত্রিকতা, কৃত্রিমতায় ক্লান্ত কবি তাই ফিরে যেতে চান সেই সবুজের মাঝে, যে সবুজ তাকে নতুনভাবে বাঁচিয়ে তুলবে, রক্ষা করবে সভ্যতাকে, মানব সভ্যতাকে। তাই শরীরের সুস্থতা, মনের সুস্থতা, সব কিছুকে সতেজ রাখার জন্য গাছেদের উপস্থিতি নগর জীবনে যে একান্তভাবে প্রয়োজন, এবং আমাদের মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে গাছের বিকল্প আর কিছু হতে পারে না। গাছ তুলে আনতে হবে এবং আমাদের সবুজের সমারোহ বাড়াতে হবে নগর জীবনে। এটাই তিনি মনে করিয়ে দিয়েছেন। এটা অশনি সংকেত। তিনি সমাজ শিক্ষকের ভূমিকা নিয়েছেন। সমাজকে কিভাবে বাঁচানো যায়, সভ্যতাকে কিভাবে রক্ষা করা যায়, তারই দিক নির্দেশ করেছেন এই ছোট্ট কবিতাটির মধ্য দিয়ে। আশা করি কবিতাটি বুঝতে পেরেছো তোমরা। খুব সহজ কবিতা, কিন্তু অনেক গূঢ় সত্য এর মধ্য দিয়ে ব্যঞ্জিত হয়েছে। যে অরণ্য ধ্বংস করে নগরায়ন ঘটানো কতটা বিপদ ডেকে আনছে, আমাদের মানব সভ্যতাকে বিপন্ন করে তুলছে, সেটাই কিন্তু এর মধ্য দিয়ে ব্যঞ্জিত হয়েছে। তাই আমি দেখি কবিতাটার তাৎপর্য অসীম। কবি শক্তি চট্টোপাধ্যায়ের বলিষ্ঠ একটি কবিতা আমি দেখি। আজ তবে এই পর্যন্তই থাক।